আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বুয়েটের তৈরি ই-রিকশা ছাড়া সব অটোরিকশা পর্যায়ক্রমে ডাম্পিংয়ের ঘোষণা উত্তর সিটির প্রশাসকের। বিকল্প ব্যবস্থা না করলে পরিবহনের সংকট সৃষ্টির আশঙ্কা রাজধানীবাসীর। জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনে যাবে না এনসিপি। পঞ্চগড়ের জুলাই পদযাত্রায় নাহিদ ইসলাম। ভরা মৌসুমেও মিলছে না সাগরে ইলিশ। মাছের আকালে হতাশ জেলেও ব্যবসায়ীরা। নিষিদ্ধ জাল ব্যবহার এবং অবাধে ছোট মাছ আহরণকে দুষছে সংশ্লিষ্টরা। এবং দেশের ৭টি অঞ্চলে ঝড় বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর ও সব নদী বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পর্যায়ক্রমে রাজধানীর ব্যাটারি চালিত সব অটোরিকশা ডাম্পিং করা হবে। শুধু চলবে বুয়েটের তৈরি ইলেকট্রনিক বা ই রিকশা। এটিএন বাংলাকে এসব তথ্য জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, এসব রিকশা কিনতে খরচ পড়বে ১.৫ লাখ টাকা। নগরবাসী বলছেন, অটোরিকশা বাতিলের আগে বিকল্প ব্যবস্থা না করলে তীব্র সংকট সৃষ্টি হতে পারে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। একসময় বলা হতো রিকশার শহর ঢাকা, এখন বলা হচ্ছে অটোরিকশার শহর। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে এসব বাহন, পাল্লা দিচ্ছে বাস ট্রাকের সাথে। কোনো ধরনের নীতিমালা না থাকায় ইচ্ছামতো তৈরি করা হচ্ছে এসব পরিবহন। স্কুলের শিক্ষার্থীদেরও বহন করা হচ্ছে, এমনকি হাইকোর্টেও দাপিয়ে বেড়াচ্ছে। ব্যাটারি চালিত গাড়ি তো আপনার নিষিদ্ধ করে, হাইকোর্ট থেকে নিষিদ্ধ করে দিবে। আপনি হাইকোর্টে বসে আছেন? আইসিও মনে করেন আমি তো একবারই কইলাম না, চালাই না, আমি তো ভ্যান গাড়ি চালাই। ব্যাটারি চালিত অটোরিকশা যাতায়াত সহজ করেছে, তবে বেপরোয়া চলাচলে যাত্রীদের ঝুঁকি বাড়াচ্ছে। এসবের পরিমাণ এত বেড়েছে যে যানজট সৃষ্টি করছে। হঠাৎ ব্রেকটা একটু সমস্যা হয় অনেক সময়, মানে অনেক ফোর্সফুলি যখন চলে তখন একটু ভয় লাগে। কিছু ক্ষেত্রে যদি বলে যে সুবিধা আছে, হ্যাঁ আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছায় যাচ্ছি বা সামথিং, আর ভাড়াটাও কিন্তু নর্মাল যে রিক্সা তার থেকে কম হয়, হ্যাঁ, কিন্তু রিস্কি তো হয়। কিছু রাস্তা হচ্ছে একটা নির্দিষ্ট করে দিক, সরকার গভর্নমেন্টের নির্দিষ্ট করে দিক, হ্যাঁ, মেন রোডে না আসা হোক। অটোরিকশা নিয়ন্ত্রণে ই রিকশা তৈরি করেছে বুয়েট। দাম পড়বে প্রায় ১.৫ লাখ টাকা। আগস্ট থেকে রাজধানীর পল্টন, ধানমন্ডি, উত্তরা এলাকায় চলবে এসব বাহন। এজন্য চালকদের প্রশিক্ষণ দেয়া হবে, নিতে হবে লাইসেন্স। পর্যায়ক্রমে রাজধানীর ব্যাটারি চালিত সব অটোরিকশা ডাম্পিং করা হবে বলে জানান ঢাকা উত্তরের প্রশাসক। ট্রেনিংয়ের পরে তারা সার্টিফিকেট পাবেন, সেই সার্টিফিকেট নিয়ে তারা যখন এটা আমাদের কাছে আসবেন, আমরা তাদেরকে তখন রিক্সাটা কিনতে দিব, ঠিক আছে? এবং এটা একটি ভোটার আইডি কার্ডের এগেইনস্টে সর্বোচ্চ আমরা একটি রিক্সা দিব, এবং এগুলা জোন ভিত্তিক হবে। উত্তরের রিক্সার দক্ষিণে যেতে পারবে না, এবং মেইন রোডে কোনো রিক্সা উঠতে পারবে না। এগুলো ডাম্পিং করতে হবে, এগুলো তো অবৈধ। সবগুলো আলটিমেটলি গ্র্যাজুয়ালি আমরা ডাম্পিং করবো, কারণ হচ্ছে যে এটা তো রিস্কি। না না, এগুলো এখনকারগুলো বানাতে তো 1,30,000 মতো লাগে, 1,20,30 এরকম লাগে, যেগুলো সুন্দর সুন্দর ফুটে। তো সুতরাং এটা বেশি, আর এটা তো বৈধ। 1.5 লাখ টাকা আমার কাছে নাই, আর আমরা 1.5 লাখ টাকা গুছাইতে পারি না। আমরা যে এটাই ভাড়া চালাই, মনে করেন 400 টাকা জমা দিই। মালিক যদি কিনে ভাড়া দেয় তাহলে চলার সামর্থ্য আছে, কিনার সামর্থ্য আমাদের নেই। আমাদের সমস্যা হবে আমাদের ফ্যামিলি নিয়ে চালানোর জন্য। এসব অটোরিকশা চালকদের কষ্ট কমিয়েছে, চলাচলও দ্রুত হচ্ছে। প্রশিক্ষণ কিংবা নীতিমালা না থাকায় ঝুঁকি বাড়ছে। তারপরও পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত বাতিল না করবার পরামর্শ নগরবাসীর। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবারে আমাদের বিশেষ আয়োজন, রক্তে লেখা জুলাই অভ্যুত্থান। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এনসিপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার ৩য় দিনে পঞ্চগড়ের পথসভায় তিনি একথা বলেন। এর আগে নীলফামারীতেও পথসভা করে অভ্যুত্থান পরবর্তী নতুন এই রাজনৈতিক দল। ইমদাদুল হকের ক্যামেরায় বিস্তারিত মাঝারুল হক মুহাজিরের রিপোর্টে।
জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের শহর পঞ্চগড়ে তৃতীয় দিনের জুলাই পদযাত্রা। বিকেল থেকেই সকলের অপেক্ষা এলাকার তরুণ নেতা জুলাই অভ্যুত্থানের নায়কদের নিয়ে আসবেন তাদের দুয়ারে। এদিন পঞ্চগড়ের দেবীগঞ্জে তাদের দলীয় কার্যালয় উদ্বোধন করেন নাহিদ ইসলাম। পরে পঞ্চগড় শহরে চলে এনসিপির পদযাত্রা। গণসংযোগ চালান মোড়ে মোড়ে। শহরের চৌরঙ্গি মোড়ে অস্থায়ী মঞ্চে নিজের এলাকার মানুষের সাথে তাদের চেনা ভাষাতেই পঞ্চগড় উন্নয়নের ডাক দেন সার্জিস আলম। নতুন বাংলাদেশ সুযোগ পাওয়ার কথা ছিল আমার পঞ্চগড়ের লোকজনের, কিন্তু নতুন কয়েকজন লোক মিলে আবার ওই লোক লাখ টেনে ফোর্স চালাচ্ছে আর প্রতিদিন অবৈধভাবে লাখ লাখ টাকা পকেটে ঢুকাচ্ছে। এনসিপির পঞ্চগড় 1 আসনের মনোনয়ন প্রত্যাশী এই নেতাকে পরিচয় করিয়ে দেন আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় ভারত থেকে অবৈধ অভিবাসীদের বাংলাদেশে পুশিন চলমান উল্লেখ করে তিনি বলেন, 50 বছরে কেউ সীমান্ত হত্যা বন্ধ করতে পারেনি। তাদের জীবনদানের বিনিময়ে হইল আমাদের এই একটা বাংলাদেশকে সুন্দর এবং স্বপ্নের গণতান্ত্রিক এবং বৈষম্যহীন হিসেবে গড়ে তুলতে হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিনে সকালের গন্তব্য ছিল সৈয়দপুর হয়ে নীলফামারী। শহরে কয়েক কিলোমিটার পদযাত্রা শেষে ডিসি মোড় এলাকায় যোগ দেন দলের সিনিয়র নেতারা। ঘোষণা দেন চাঁদাবাজি, দখলদারিত্ব রুখে দেয়ার। আমরা সেই আসিয়াতের রাস্তা থেকে উৎখাত করেছি। আমরা আপনাদেরকে সাথে নিয়ে এখন টাকাবাজদেরকে উৎখাত করব। আমাদের দেশের বয়স হয়ে গেছে 50-এর বেশি, এখনো আমরা চিকিৎসা নিশ্চিত করতে পারিনি আমাদের নাগরিকের জন্য। দিনের শুরুটা করেন সৈয়দপুরের শহীদ সাজ্জাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। এ সময় গণঅভ্যুত্থানের নেতারা এখনো জীবিত আছেন উল্লেখ করে দেশকে পুরনো ধারায় নেয়ার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, পঞ্চগড়। অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। টেলিফোনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এমন তথ্য জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, দ্রুত নির্বাচনের ব্যাপারেও একমত ঢাকা ও ওয়াশিংটন। মন্ত্রণালয় ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপদেষ্টা। এছাড়া যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে সমঝোতায় পৌঁছানোর আশার কথাও জানান তিনি। উপদেষ্টা জানিয়েছেন, 3 বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দুপক্ষ একমত হলে চূড়ান্ত চুক্তি করা হবে, তবে পরবর্তী সরকার চাইলে এটির মেয়াদ বাড়াতে পারবে বলেও জানান তিনি। এছাড়াও অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে টালবাহানার কিছু নেই উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই এর সমাধানের চেষ্টা করছে বাংলাদেশ। আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে ব্যাপারে তাদের সমর্থনের কথা ব্যক্ত করেছে, তখন তাদেরকে জানানো হয়েছে যে আসলে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হবে। আমরা চেষ্টা করছি, কাজে এখানে টালবাহানার কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হলো দ্বিপাক্ষিকভাবে এটাকে সমাধানের চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করে যাব, কতটুকু সাফল্য অর্জন করবো সেটা আমরা জানি। আজকেই ওখানকার মিটিংটা শুরু হচ্ছে। আমাদের কমার্স মিনিস্টার গেছেন, কমার্স অ্যাডভাইজার গেছেন, আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ওখানে আছেন। কাজে আমরা আশা করবো যে একটি সমাধানে আমরা দুই পক্ষে পৌঁছতে পারবো। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল হোতা শাহ পরানকে গ্রেপ্তার করেছে র্যাব 11। তিনি ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীর ছোট ভাই। বৃহস্পতিবার রাত 9টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ও মুরাদনগর থানার উপপরিদর্শক রুহুল আমিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকালে কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান পরিচালনা করে র্যাব শাহ পরানকে গ্রেপ্তার করেছে। ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়টি তদন্তে উঠে এসেছে। তাকে গ্রেপ্তারের বিষয়টি র্যাব জানিয়েছে। থানায় হস্তান্তর করলে তাকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হবে।
বিএনপি ছাড়া সব রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, বিএনপি এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, সে কারণেই তারা সংখ্যানুপাতিক নির্বাচনকে বাধা মনে করছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেস ক্লাবে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা, উলামায়ে কেরাম ও তাফিদি জনতার করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এখন তারা এটা কেন চাচ্ছে না, তবে আমাদের ধারণা, আমরা সেদিকটাও বলেছি না, হয়তো বা তারা এখন তারা এটা কেন চাচ্ছে না, তবে আমাদের ধারণা, আমরা সেদিকটাও বলেছি না, হয়তো বা তারা এককভাবে ক্ষমতায় যাওয়ার যে স্বপ্নটা দেখছে, পিয়ার সিস্টেম আসলে হয়তো বা এককভাবে ক্ষমতায় যাওয়াটা বাধা হয় নাকি, এই ভয়টা হয়তো বা তাদের কাজ করছে। আর পিয়ার সিস্টেম এমন একটা পদ্ধতি, প্রতিটা ভোটারে এটা তাদের ভোটের মূল্যায়ন হয় এবং সাথে সাথে আপনার এর মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হওয়া বাস্তব। ভরা মৌসুমেও মিলছে না ইলিশ মাছের, এমন আকালে হতাশ জেলে, ব্যবসায়ী ও পাইকাররা। গত এক দশক ধরে নদী ও সাগরে মাছ ধরা পড়ছে কম। এই পরিস্থিতির জন্য নিষিদ্ধ জাল ব্যবহার ও অবাধে ছোট মাছ আহরণকে দুষছেন সংশ্লিষ্টরা। পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ায় ঋণের বোঝা বাড়ছে জেলে ও ব্যবসায়ীদের। এ কারণে পেশা পরিবর্তনের কথাও ভাবছেন অনেকে। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। মৌসুমের শুরুতেই গভীর সাগরে কয়েকদিন কাটানোর পরেও অনেকটা খালি হাতেই ফিরছেন পটুয়াখালীর জেলেরা। যেটুকু মাছ মিলছে তাতে উঠছে না ট্রলারের জ্বালানি খরচ। গত এক দশক ধরেই চলছে মাছের আকাল। এ পরিস্থিতির জন্য অনুমোদনহীন বাণিজ্যিক জলযানের ব্যবহার, নিষিদ্ধ জালে মাছ শিকার, উপকূল জুড়ে চিংড়িপোনা আহরণ, অবাধে ছোট মাছ শিকার এবং বিদেশি জেলেদের আগ্রাসনকে দায়ী করছেন জেলে ও ব্যবসায়ীরা। আমরা মাছ পোনা যা পাই সাগরে যাইয়া অত চলে না, সংসার চলে না, একটা ছেলে মেয়ে লেখাপড়া করে, হ্যাঁ চালাইতে পারতেছি না। আমরা বাজারঘাট করে নদীতে গেছিলাম, মাছ পোনা এরকম একটা হয় নাই, কম। বাজার করে গেছি 1 লাখ টাকার, ওইটাই লস। মাছ নাই বললেই চলে। দীর্ঘ 58 দিন অবরোধ ছিল, আমরা যে মাছ ধরা আশা নিয়ে গেছি সাগরে, আসলে কিন্তু আমরা সেই মাছ পাই নাই। 3 নম্বর সিঙ্গেল দেশে, সিঙ্গেলের কারণে উঠতে হয়েছে, আমাকে বাজার খরচা ওঠে নাই। 2-1টায় মাছ পাইছে, কিন্তু অনেকে মাছ পায় নাই। আবার আকাশের অবস্থা খারাপ। তীব্র তাপপ্রবাহ সহ আবহাওয়া অতিরিক্ত উষ্ণ হওয়ার কারণে সাগরে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। আবহাওয়ার উত্তরণ ঘটলেই মিলবে মাছ, জানালেন স্থানীয় মৎস্য কর্মকর্তা। সমুদ্রের পানি গরম থাকার কারণে এখনো ইলিশ উপরে উঠে আসছে না। যেহেতু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে, আমরা আশা করছি যে তাপমাত্রা কমে আসবে এবং ইলিশ তাদের যে গভীর সমুদ্র থেকে উপরে উঠে আসবে এবং আমাদের জেলেরা তাদের যে মাছ, কাঙ্ক্ষিত ইলিশ বা সহ অন্যান্য যে সকল মাছ আছে সেগুলো তারা খুব সুষ্ঠুভাবে ধরতে পারবে। সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে পটুয়াখালী উপকূলের প্রায় 67,000 জেলে। মহিপুর, আলিপুরে দেশের বৃহৎ সামুদ্রিক মাছের আড়তে অন্তত 10,000 শ্রমিক কর্মরত রয়েছেন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। দেশের 7টি অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়। সতর্ক বার্তায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়, সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, তবে শনিবার থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে, যা টানা মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল ছাত্রসহ 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ায় ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন তারা। নিহতরা হলেন আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের ছেলে 5ম শ্রেণীর ছাত্র রিয়াদ হাসান ও পার্শ্ববর্তী ফরিদপুর গ্রামের পলাশ হোসেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, স্কুল ছাত্র রিয়াদ হাসান বেশ কিছুদিন ধরে অসুস্থ। কুষ্টিয়ায় চিকিৎসক দেখিয়ে রাত 8টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নওদাপাড়ায় বিপরীতমুখী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলমডাঙ্গা শহরের একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। এই প্রতিপাদ্যে যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের 19তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এদিকে এবছর থেকে দরিদ্র ও অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এতে খুশি শিক্ষার্থীরা। ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। যশোরে 2006-07 সেশনে যাত্রা শুরু করা আদ্দিন নার্সিং ইনস্টিটিউট সুনামের সঙ্গে তাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। আদ্দিন ফাউন্ডেশনের পরিচালক শেখ মহিউদ্দিনের সুযোগ্য নির্দেশনায় নার্সিংয়ের দক্ষ শিক্ষক সহ মেডিকেল কলেজের শিক্ষকরাও পাঠদান করেন। প্রতিষ্ঠানে মেধাবীদের সম্পূর্ণ বিনামূল্যে পাঠদান চলছে অনেক আগ থেকেই। এবার শুরু হলো দরিদ্র, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি। এতে খুশি শিক্ষার্থী ও তাদের পরিবার। এখানকার পড়ানোর পদ্ধতি, সুশৃঙ্খল পরিবেশ, 24 ঘন্টার কড়া নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস। আমাকে যে নার্স বানাবে সেই সামর্থ্যই আমার বাবার ছিল না। অনেক কষ্ট করে আমার বাবাকে এখানে ভর্তি করেছে। এই যে আদ্দিন নার্সিং ইনস্টিটিউট পলিরহাট আমাকে অনেক সাহায্য করেছে। নবীনবরণ অনুষ্ঠানে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা। আরও উপস্থিত ছিলেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার, আদ্দিন হাসপাতাল সমূহ ও নার্সিংয়ের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন, আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান সহ আরও অনেকে। সেকেন্ড ক্লাস হিসেবে সরকার নিয়োগ দেয় এবং তাদেরকে উচ্চতর পদ প্রশিক্ষণের ব্যবস্থা আছে এবং প্রথম শ্রেণীর পদে নিয়োগের তাদের ব্যবস্থা আছে। তারা এখন সরকারিভাবেও বিভিন্ন পরিচালক পদে আসার ব্যবস্থা হয়েছে। সুতরাং এই পেশাটা কোনোভাবে এখন আর নেগলেক্টেড বলা যাবে না। একজন রোগীর চিকিৎসায় একজন চিকিৎসক এবং নার্স একসাথে কাজ করে। তাই আমরা চাই তোমাদের এই শিক্ষা জীবনের শুরু থেকেই পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং সহযোগিতার বন্ধন সুদৃঢ় হোক। যখন তারা পড়তে আসে শুধু কিন্তু ক্লাসে যে পড়াশোনা করবে তা না, পাশাপাশি তাদেরকে প্রথম বর্ষ থেকে রোগীর সাথে থাকতে হবে, পেশেন্টকে দেখতে হবে, তার ফলো আপ দিতে হবে, তার হিস্ট্রি নিতে হবে। তার মানে কি, এই যে রোগীর সাথে নার্সিংয়ের যে নার্সদের যে সংযোগ, সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে পড়াশোনার পাশাপাশি প্রথম বর্ষ থেকে। ডাক্তারের 90% কাজ ওই যারা সিস্টার দিয়ে চলে যায়, ওরা যখন স্কিল হয় তখন এই ডাক্তারের কাজটা লাগে, ওরাই টেকওভার করছে। সুতরাং তোমরা সুযোগটা নেবে। আমরা ওই স্বপ্নই দেখি যেটা যে খুঁজবে তখন যে এই ছবিটা আদ্দিন নার্সিং থেকে কোন মেয়েটা পাস করছে তাকে ডেকে নিয়ে আসে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা সহ শপথ বাক্য পড়ানো হয়। সব শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া, আর এর মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসাবে তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া। স্থানীয় সময় শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, ইসলামিক আমিরাত অব আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, রাশিয়া সকল দেশের আগে এই প্রক্রিয়ায় অংশ নিয়েছে, এটি অন্যদের জন্য একটি দৃষ্টান্ত হবে। আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ। এখন পর্যন্ত 51 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ অন্তত 29 জন। পাহাড়ি রাস্তা সেতু ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ। বিপর্যয় মোকাবিলায় মাঠে নেমেছে ভারতীয় সেনাবাহিনী। রাজ্যের মন্ডি, সোলান, সিমলা, কুলু সহ প্রায় 12 জেলায় ঘরবাড়ি, গবাদি পশু ও সরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করছেন জরুরি উদ্ধার কর্মীরা। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে এই দুর্যোগে ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ 88 লাখ রুপির বেশি। তবে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সরকারি অবকাঠামোর, যার আর্থিক মূল্য প্রায় 283 কোটি রুপি। এছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিপর্যস্ত জনজীবন। বন্যার্তদের ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিকে টানা বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতির কারণে রাজ্যের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এবারে খেলার খবর। শক্তিশালী মিয়ানমার ও বাহরাইনকে পরাজিত করে সি গ্রুপ থেকে ইতোমধ্যেই নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। এবার গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। লড়াইটি নিয়ম রক্ষার হলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না পিটার বাটলারের দল। শতভাগ সাফল্য নিয়েই আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলতে যেতে চায় লাল সবুজের দল। তাই অনুশীলনে মনোযোগী আফিদা ঋতুপর্ণারা। 4 দলের এই গ্রুপে ফিফা র্যাঙ্কিংয়ে শুধুমাত্র তুর্কমেনিস্তানের চেয়েই এগিয়ে ছিল বাংলাদেশের নারীরা। ফিফার তালিকায় তুর্কমেনিস্তান 141 আর বাংলাদেশ 128তম স্থানে আছে। ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। সিরিজ বাঁচানোর লক্ষ্যে আগামীকাল শনিবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 3 ম্যাচের প্রথম ওয়ানডেতে 77 রানে হেরে ইতোমধ্যে 1-0 এগিয়ে আছে লঙ্কান সিংহরা। তবে পরাজয় দিয়ে মেহেদী হাসান মিরাজের অধিনায়ক হিসেবে ওয়ানডে অভিষেক হলেও ঘুরে দাঁড়াতে চায় টিম বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তাই জয় ভিন্ন, অন্য কোনো কিছু ভাবছে না ফিল সিমন্সের দল। তবে দুই দলের 58 বারের মোকাবেলায় জয়ের পাল্লাটা ঝুঁকে আছে শ্রীলঙ্কার দিকেই। তাদের 43 জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে মাত্র 12টিতে। 2টি ম্যাচে কোনো ফল হয়নি। এদিকে জিতলেই সিরিজ নিশ্চিত হবে স্বাগতিকদের। তাই টেস্টের মতো ওয়ানডে সিরিজেও জয় চাইছে চারিথা আসলঙ্কার দল। কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে শনিবার বেলা 3টায় শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দিবারাত্রির ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। বুয়েটের তৈরি ই রিক্সা ছাড়া সব অটোরিক্সা পর্যায়ক্রমে ডাম্পিং এর ঘোষণা উত্তর সিটির প্রশাসকের। বিকল্প ব্যবস্থা না করলে পরিবহনে সংকট সৃষ্টির আশঙ্কা রাজধানীবাসীর। জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনে যাবে না এনসিপি। পঞ্চগড়ে জুলাই পদযাত্রা নাহিদ ইসলাম। ভরা মৌসুমে সাগরে মিলছে না ইলিশ মাছের আকালে হতাশ জেলে ও ব্যবসায়ীরা। নিষিদ্ধ জাল ব্যবহার এবং অবাধে ছোট মাছ আহরণকে দুষছেন সংশ্লিষ্টরা। এবং দেশের 7টি অঞ্চলে ঝড় বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর ও সব নদী বন্দরে 1 নম্বর সতর্কতার সংকেত। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।